নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে গল্পের নিচে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন, গল্প শুনবেন। আজকে আমি পড়ব শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প, সুখ ও শাড়ি। বিয়ে বাড়িতেই মেয়েটির সাথে আলাপ। বিয়েটা ভারী সরকারি চাকরের মেয়ের, কিন্তু আপ্যায়নটা হালকা, শুধু চা আর শরবত, একেবারে আইন মাফিক। রেশনের কানুনে যেমনটি বরাদ্দ, সরকারের একজনা হয়ে তার অঙ্গচ্ছেদ, মেজর অপারেশন তো তিনি করতে পারেন না, কিন্তু তাতেই বা কি, ভীমটেও তো 6 আনা দিয়ে খেতে হয়। সেই কথা ভেবেই তাই আমি 9 গেলাস উড়িয়ে দিলাম। হিসেবি ভদ্রলোকের সমস্ত হিসেব 9-6 করতে লাগা গেল। ভীমটো ছাড়াও লাইমেড, লেমনেড, জিঞ্জার এল, অরেঞ্জের এসব তো আছেই। কিছু মাত্র দ্বিধা না করে, দুঃখ না পুষে জলাঞ্জলি দিতে লাগলাম নিজের। এমন কালে সেই মেয়েটির সাথে দেখা। বেয়ারারা শরবতের ট্রে নিয়ে ঘুরছিল, ঘুরতে ফিরতেই আমি যাচ্ছিলাম। কিন্তু জলবৎ তরল জিনিস পেটে পড়লে খোল ভর্তি হয়ে ভরাডুবি ঘটতে পারে। ক্রমাগত জলে জল বাঁধলে তার বাধ্যতায় তলাতে বেশিক্ষণ লাগে না। নিমজ্জমান আমিও একটা বসার জায়গা খুঁজছিলাম। প্রকাণ্ড শামিয়ানার তলায় অগুন্তি টেবিল চেয়ার, অতিথি সজ্জনে জমাট। একখানা চেয়ারও ফাঁক নেই কোনোখানে। শুধু এক কোণের একটা টেবিলে একটি মাত্র মেয়ে একলাটি বসে, তার পাশের আসনটি ফাঁকা। আমসত্ত্বে শরবত হাতে ঘুরতে ঘুরতে সেখানে গেলাম। এই এই সিটটা কি খালি আছে? শুধালাম মেয়েটিকে। আর সে ঘাড় নাড়তেই আমি বসে পড়েছি। সেই সন্ধে থেকে এখন অবধি 17 গ্লাস শরবত হাতাতে কত ঘুরপাক যে খেতে হয়েছে। শুধু জলপথে মাইল 10 ঘোরা হয়েছিল, একটু নোঙর না নিলে চলছিল না। আর সত্যি বলতে যতই ঘুরছিলাম ক্রোশের পর ক্রোশ, জলে নামছিলাম যতই না, ততই যেন জ্বলে উঠছিলাম আরো। জলযানগুলি শরবতের ট্রে নিয়ে কাছাকাছি এলেই আক্রোশ ছাড়ছিলাম তাদের ওপর। কিন্তু এখন একটু বসতে হয়, খিদের জ্বালা মেটাতে না হয় জলের জ্বালাই হয়েছি। এবার একটু বসে বসেই চালানো যাক। শরবতটা যেমন না নড়ে চড়ে বরফ গলাচ্ছে, আমিও তেমনি বসে বসেই শরবত গলাই, গলা তো গরম করি তাদের। আপনার সঙ্গীটি কোথাও গেছেন বুঝি? তা তিনি এলেই আমি উঠে পড়ব তৎক্ষণাৎ। মেয়েটিকে আমি আশ্বাস দিই। আমার সঙ্গে তো কেউ নেই, আমি এবারেরই মেয়ে, সে জানালো। জেনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। মরুভূমিতে কেবলই যে মরীচিকা নেই, ওয়েসিসও রয়েছে, এই কথায় আমার বিশ্বাস গজায়। আপনার বোনের বিয়ে বুঝি? ওয়েসিসের সাথে আলাপ জমাবার পথ খুঁজি, মরুদ্যানের পাড়ে বসে কথা পারি। আমার বোনঝির বিয়ে, আমার বড়দির মেয়ে মঞ্জুর। ওহ, কিন্তু অতঃপর আর কি বলা যায়, মাথা চুলকাতে হয় আমায়। আপনার কোনো বন্ধুর জন্য অপেক্ষা করছেন বুঝি? হ্যাঁ, আমাদের কলেজের একটি মেয়ে আসবে, আমার বন্ধু। মঞ্জুর বিয়ের কথার মতো এ কথাটাকেও মঞ্জুর করতে হয়, কিন্তু এ খবরে বলতে কি, মনের জোর আমার কমে যায় অনেক। ক্ষণেকের এই আসন বুঝি টলে যায়। ভাগ্যিস আসতে তিনি দেরি করছেন, তাই একটু বসা গেল এখন আপনার পাশটিতে এখানে। বলে আমি একটু হাসলাম, কিন্তু সে কথার কোনো জবাব দিল না। খানিক পরে আমি ফের মুখ খুলি। মেয়েদের এরকমই, কিছু মনে করবেন না, সাজগোজ করতেই এত সময় যায় ওদের। অবশ্যই দেরি করে এলেও বাঞ্ছিত রূপেই দেখা দেন, সে কথা সত্যি। কিন্তু সে কথা বলা বাঞ্ছনীয় হবে কিনা ভাবি, কেননা মেয়েলি রূপসজ্জায় লেট খাওয়া আরেক মেয়ের কাছে কেমন উপাদেয় হয় কি জানে। ছেলেদের কথা বলতে পারি, তাদের বেলায় এ সাজা দস্তুর মতোই সাজা। তাহলেও মেওয়া আর মেয়ে দুয়ের মধ্যেই বেশ মিল আছে, শুধু ধনী সাদৃশ্যই না, দুজনাই বেশ সবুরে ফলেন।
কিন্তু এত রকমের সাজতে পারলেও আধুনিকারা পান সাজতে জানেন না, এ কথাটাও বলতে হয়। কিন্তু সে কথা আমি আর মেয়েটিকে বলি না। যে কথা বলেছি তারই কোনো প্রতিধ্বনি পাইনি সেখান থেকে। চুপসে রয়েছে সে। পাশ দিয়ে এক ট্রে পোট্যাটো চিপস যাচ্ছিল বেয়ারার হাত ধরে। পট করে তার থেকে এক মুঠো তুলে নিই চট করে। তুলে নিয়ে মর্মর ধ্বনি তুলি নিজের মুখে। চিবুতে চিবুতে বলি, এগুলো খেতে বেশ কিন্তু, কি বলেন? হ্যাঁ, দেবো আপনাকে চারটি? না না, ধন্যবাদ। চ্যারিটি দানের বাধায় আমি দুঃখিত হইনি। অম্লান মুখে বলি, অবশ্যই আপনাদের বাড়ি আর আমি অতিথি। তাহলে আপনার জন্য এক গ্লাস ডাবের শরবত আনতে বলি, কেমন? না থাক। তাহলে সব রকম মিশিয়ে একটা শরবত মিক্সচার বানানো যাক, কি বলেন? ডাব দিয়ে যখন ভাব পাতানো গেল না, তখন অন্য কথায় যাই। না না, কোনো দরকার নেই। তাহলে ঘোল? আহ, কিন্তু না, ঘোল খেতেও মেয়েটি নারাজ। আমি নিজের জন্যই আনাই যদি। একলা একলা খেলে আপনি পেটুক বলে ভাববেন না তো? না না, তা কেন ভাববো? আমি ভাবছি, আর সবাই কি ভাববে? অন্য টেবিলের অতিথিরা তারা ভাববে যে ইতিমধ্যে ঘোলের গেলাস এসে পড়তেই আমি আর ভাবতে পারি না, গোলমাল রেখে ঘোলমাল নিয়ে মাতি। আপনার দিদির বর ভদ্রলোকটি বেশ ভদ্রলোক। ঘোলের শরবত খেয়ে আলাপের সরোবরে আবার আমি ঢেউ তুলি, নিস্তরঙ্গ জল ঘোলাই। হ্যাঁ, দিদিটিও ভালো। হ্যাঁ, আর ওই আপনার বোনঝি মঞ্জু না কি যেন নাম বললেন না, এত সুন্দর যে বলাই যায় না। হ্যাঁ, যতই না আমি যার কথা পারি, ওর ওই এক কথায় সারে। ভদ্রলোকের এই এক কথাতে সারাতে পারায় সারাচ্ছাড় এমন কোনো কথাই আমার ধারণায় আসে না। এমন অবাকপটু মেয়ে আমার জীবনে এই প্রথম। অবাক হতে হয় আমাকেই। বাস্তবিক এক টুকরো কথার কারবারের মতো বেখাপ্পা আর হয় না। একটু না এগুতেই মরুপথে গিয়ে পড়া নদীর মতোই নিঃশেষ। কথার পিঠে কথা না পড়তেই দাঁড়ি, ভাব না জমতেই আড়ি, শুরুর আগেই ফুরুত। আজ দিনটা কেমন ভ্যাপসা গুমোট দেখছেন? হ্যাঁ, বিচ্ছিরি। কদিন ধরে এরকমটা যাচ্ছে। হ্যাঁ, এরপর ফের কি বলা যায়? দিনের পর দিন একঘেয়ে ঘ্যানঘ্যানানি ভালো লাগে। দৈনন্দিন সম্পর্ক নয় যে, থামতেই হয় আমায়। আবার কিছুক্ষণ চুপচাপ। কই আপনার বন্ধুটি তো এখনো এলেন না? কেন যে এত দেরি করছে? যাক, এতক্ষণে তবু একটা লম্বা কথা পাওয়া গেল। অবলা মেয়ের মৌচাকে ঢিল মেরে একটু বাক্যমধুর স্বাদ পেলাম। মধুর বাক্যের মধুপ গুঞ্জন শোনা গেল কিঞ্চিৎ। কোন কলেজে পড়েন জানতে চাওয়াটা হয়তো আমার পক্ষে অন্যায় হবে। এবার আমার কথা পাড়া। কলেজ পাড়ায় পড়া? না। কোন কলেজে? বেথুন। খুব নামকরা কলেজ, কিন্তু আপনার নামটি যদি জানতে চাই তাহলে হয়তো আপনি রাগ করবেন। ভরসা করে আরো একটু এগুলাম। না, রাখবো কেন? নামটি কি তাহলে জানতে পারি? সুচরিতা। সুচরিতা সেন। বাহ, বেশ নাম। কোনো জবাব এলো না, কেবল হাসির একটু ফিক ব্যথাই যেন দেখা গেল ওর ঠোঁটের কোণে। আপনার বোনঝির নামটিও বেশ। হ্যাঁ, মঞ্জুলিকা রায়। তবে এই রায় অবশ্যই পাল্টাবে, উচ্চতর আদালতের বিধানে পাল্টে যাবে আজ রাত্রেই। এবার হাড় একটুখানি হাসি। কিন্তু এইভাবে কত আর হাঁকানো যায়? ভাবের পথে ক্রমাগত বেড়া টপকে যাওয়া, বেড়ার পর বেড়া টপকাতে টপকাতে যাওয়া। আর যাই হোক, সহজভাবে বেড়ানো না। যে কথা এক কথাতেই খতম, একটু জবাবের সাথেই একেবারে জবাব, খেই ধরবার আর কিছুই থাকে না। তারপরে তার মতো অকথ্য আর কি আছে? অথচ আরো কত টেবিলেই কত না নরনারী। সদ্য আলাপিতারাও কি নেই ওর ভিতরে? সদ্য পরিচিত অত্যন্ত পরও কি কেউ নেই ওর ভেতরে? আপন করার অধ্যাবসায়ে এখন অপর কাউকে? অথচ কি তারা আলাপে আলাপে এগুচ্ছে, লাফে লাফে এগিয়ে যাচ্ছে, হাসতে হাসতেই কথার পর কথায়, লাফের পর লাফে, স্মাইলস আফটার স্মাইলস। কেমন করে কে জানে?
টেবিলে টেবিলে কলতান, কাকলি হাসি, চারিপাশে জমাটি ভাব ওতপ্রোত। কথার স্রোত বয়ে চলেছে ছলছল করে, ছলনার সুরধ্বনি। চকচক করছে মুখর চোখ, বকবক করছে চোখালো মুখ। মেয়েরা ছেলেরা, মেয়েদের ছেলেদের, আর ওই তো ঝকঝকে চোখ, টকটকে মুখ ছেলে মেয়েদের। কিন্তু এখানে অন্য নাটক আমার সামনে। তাহলে এত শিগগির জবনিকা পতন হতে দিলে তো চলে না। অগত্যা আমাকে আলাদা দৃশ্যপট আনতে হয়। আজকের খেলার খবর জানেন? না তো। মোহনবাগান জিতেছে। তাই নাকি? মোহনবাগান জেতায় ইস্টবেঙ্গলের কতটা অনিষ্ট হলো আমি বোঝাতে চাই। ইস্টবেঙ্গল উপরি উপরি 2 বছর লিগ আর শিল্ড নেবার পর এবারও যদি সেই কাণ্ড বাধাতো, তাহলে সেই পুনরুক্তি কতদূর শোচনীয় হতো অন্তত মোহনবাগানের পক্ষে। তার কুফলটা আমি ফলাও করি। সব শুনে টুনে সে বলে, কিছুই বলে না, শুধু হা করে থাকে, একটুও হু হা না করি। এরপর আমাকে হাল ছাড়তে হয় বাধ্য হয়ে। না, এমন করে এগোনো যায় না। এবার ওর মতোই এক কথায় জবাব দিতে হয় ওকেই। দ্বিতীয় কোনো বাধা ছিল না, কিন্তু মাটি করেছে মেয়েটি। মেয়েটি সুন্দর হই। আসল মুশকিল আমার সেইখানে। এতক্ষণে শীতল জলধারার পর একটু গরম চায়ের পিপাসায় হাঁপিয়ে উঠেছিলাম। চাতকের মতোই তৃষিত হয়ে উঠেছিলাম বলতে কি। চায়ের ফরমাশ দিয়ে আবার আমি মেয়েটির গায়ে পড়ি। আপনার জামাইবাবুর এই বাড়িখানি বেশ। হ্যাঁ, আবার মেয়েটির সেই গায়ে না মাখা ভাব। অগত্যা আর কিছু না, খালি ছন্দ বজায় রাখার খাতিরেই আমায় বলতে হয়, আর আপনার এই শাড়িখানিও খাসা। সত্যি? সত্যি বলেছেন? সত্যি বলেছেন আপনি? মেয়েটি যেন লাফিয়ে ওঠে। জানেন, ফ্যাশন হাউসের লেটেস্ট ডিজাইনের এটা। এরকম আর একখানিও আপনি পাবেন না, একদম নেই কলকাতায়। এই জরির এমন কাজও খুব কম দেখবেন। খুব কম মেয়ের গায়ে আছে। দেখুন না আপনি, এখানে তো এত মেয়ে। তখন থেকেই আমি তো দেখছি বসে বসে, এরকমটি নেই আর কারুর। সেদিন যখন ওদের দোকানে মডেলের গায়েটা জড়িত দেখলাম, তখনই আমি দেখেই লাফিয়ে উঠেছি। আপন মনেই বলেছি, না, এ শাড়ি না হলে আমার চলবেই না, এক দণ্ডও নয়। তক্ষুনি আমি বাড়ি ফিরে মাকে বললাম, পিসিমাকে বললাম। তারপরে টাকা নিলাম বাবার কাছ থেকে, নিয়ে সোজা চলে গেলাম ফ্যাশন হাউসে। কিনলাম তক্ষুনি। তা বেশ, দাম একটু বেশি বলতে হবে। তা হোক, দেখছেন তো বাজার কেমন আজকাল। সামান্য একটা মিলের শাড়ি মেলে না, আর এমন একখানা এই জিনিস কখনো হাতছাড়া করে? আর দোকানে তখন এরকমের মোটে একখানাই ছিল। আর দেখুন না, কি চমৎকার রঙের, নকশাগুলিও কি নতুন ধরনের নয়। ধারগুলোর কাজটাও দেখুন, কেমন নতুন ধারা। সব দিক দিয়ে আপ টু ডেট, যেমন হতে হয়। যেমন চমক তেমনি চটক। দোকানে দেখে গিয়ে তারপর ফিরে এসে না যদি পেতাম, তাহলে সেই দুঃখ আমার জীবনে যেত না। মন খারাপ হতো এমন, এক্সামিন ফেল করলেও এত কষ্ট পেতাম কিনা সন্দেহ। আহা, কেমন জমকালো জমি, কেমন বুটিদার, কি রং! এই রংটা যে শুধু আমার মনের মতোই তাই নয়, আমার ব্লাউজের সঙ্গে, আমার জুতোর সঙ্গে অবধি ম্যাচ করে। মঞ্জুলি অবশ্য সপাচেক শাড়ি পেয়েছে বিয়ের প্রেজেন্টে, আমি খুঁটিয়ে দেখেছি, তার মধ্যে এমনটি একটিও নেই। তখন থেকে আমি বসে রয়েছি কখন শেফালি আসে, এলেই তাকে দেখাই, দেখিয়ে তাক লাগিয়ে দিই তাকে। কে বলে এখানকার মেয়েরা পান সাজতে জানে না? হ্যাঁ, আজই এখানে প্রথম পড়লুম কি না। তা তা আপনি বলছেন যে আপনার শাড়িটা পছন্দ হয়েছে বেশ? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি হাঁ করে ওর কথা শুনছিলাম। ইতিমধ্যে আমাদের টেবিলে দুধ, চিনি, চায়ের লিকার এসে পড়েছে। পেয়ালায় ঢেলে দুধ চিনি মেলাতে যাব, কিন্তু কথার তোড়ে ইছামতির বাঁধ ভেঙেছে যখন, সব ভুলে হাঁ করে তার তরঙ্গভঙ্গ দেখছি। হঠাৎ প্রশ্নাহত হয়ে হাঁ করতেই চায়ের লিকার চলকে উঠল, চলকে গিয়ে পড়লো আমার গায়ে। আমি লাফিয়ে উঠলাম, লিকারের জ্বালায় উল্টে পড়ছিলাম। লিকারের মতোই ডিগবাজি খেতাম আরেকটু হলে, কিন্তু খুব সামলে নিয়েছি বরাত জোরে। হ্যাঁ, সত্যি বলছি, এমন শাড়ি আমি দেখিনি।
আপনাকে ছুঁয়ে বলতে পারি। তা আপনাকে একটু চা দেবো? দাঁড়ান, আমি চা করছি, করে দিচ্ছি আপনাকে। বলা বাহুল্য, আমি আর দাঁড়াই না, বসে পড়ি তারপরই। নমস্কার।